নমস্কার। ইউরোপ টুডে অন এ বাজেট বা স্বল্প খরচে ইউরোপ ভ্রমণ, এই শিরোনামে আমার ইউরোপ ভ্রমণের যে ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে একটা প্রশ্ন এসছে বারবার করে, সেটা হচ্ছে খরচ কত। এবং আপনি যে বলছেন স্বল্প খরচে, এটা কি মধ্যবিত্তের নাগালের মধ্যে? অত্যন্ত সঙ্গত প্রশ্ন। তাই আজ আমি অমিত গোস্বামী, আমার চ্যানেল ওয়াচ লাইফ বাই অমিত, এখানে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলোর উত্তর দিতে, যেখানে আমি আজকে বলবো পুরো ট্যুর প্রোগ্রামের কথা, প্রয়োজনীয় উদ্যোগ যা যা নেবেন এবং কোথায় কি কি দেখবেন এবং খরচ কত, কিভাবে পেমেন্ট করবেন, সেসব কথা। এই প্রসঙ্গে একটা কথা প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে ইউরোপ জুড়ে প্রচুর ভারতীয় কোম্পানি তারা টিম নিয়ে যাচ্ছে। তার মূল কারণটা হচ্ছে ইউরোপ ভ্রমণের খরচ আগের তুলনায় অনেক কমে গেছে। এখন অনেকেই একটা কথা আমাকে বলতেই পারেন যে আপনি তো বলছেন যে ইউরোপ ভ্রমণ, এটা কি পুরো ইউরোপ ভ্রমণ? একেবারেই নয়। ইউরোপের দুটো পার্ট আছে, সেই দুটো পার্টে আলাদা ভ্রমণ হয়, এক নম্বর কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় যদি আপনি ইন ডিটেইলস দেখেন, শুধু ইংল্যান্ড স্কটল্যান্ড দেখতে আপনার সময় লাগবে কমপক্ষে 20 দিন। যেমন আমরা প্যারিসের লুভার মিউজিয়ামে গেছিলাম। লুভার মিউজিয়ামে মোনালিসা আছে, সেই লুভার মিউজিয়াম দেখতে অনেকেই সময় নেয় কমপক্ষে 6 দিন 7 দিন, যার যেখানে ইন্টারেস্ট। এইবার ব্যাপারটা হচ্ছে আমরা মূল জায়গাগুলো দেখেছি, এবার আমরা সেই আনন্দটা উপভোগ করেছি। এটা এক ধরনের আনন্দ, অর্থাৎ আমার খরচের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে আমরা কতটা এনজয় করতে পারছি। পুরো ট্যুরটা এক কথায় বলা যায় 3 দিন আমাদের যায় হচ্ছে যাতায়াতে অলমোস্ট, আর বাকি 15 দিন এই ট্যুরটা মোটামুটি। এই 15 দিনে ট্যুরের কয়েকটা কথা যেটা আলাদা করে আমি উল্লেখ করিনি, সেটা হচ্ছে আমি যে ট্রাভেল এজেন্সির সাথে গেছি তারা এই মুহূর্তে কলকাতার এক কথায় বলা যায় এই মুহূর্তে বেস্ট পারফর্মড, বা তাদের পারফরমেন্স সবচেয়ে ভালো, এবং তারা ভালো বিজ্ঞাপনও দিচ্ছে। আপনারা সহজেই আমার অন্যান্য ভিডিওতে ওদের নামও পাবেন, যেহেতু আমি ওদের অনুমতি নেইনি সেই জন্য আমি নামটা ব্যবহার করছি না। কিন্তু সেখানে আমি ওদের সাথে এবার দ্বিতীয়বার গেলাম। দ্বিতীয়বার গিয়ে একটা কথা বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে খুব স্যাটিসফাইড। হোটেলের কথা আমি প্রথমেই বলি, মূলত ওরা 4 স্টার ডিলাক্স এইটা ওরা কমিট করে, কিন্তু আমরা মানে এটা কপাল বলা যায়, আমরা প্রায় বেশিরভাগ পেয়েছি 4 স্টার ডিলাক্স, বা একটা দুটো জায়গায় 5 স্টার পেয়েছি। সেখানে অ্যাকোমোডেশন দ্য বেস্ট। ফুডের ক্ষেত্রে একদম একটাই কথা বলি, সকালবেলায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দ্যাট ইজ ভেরি হেভি, আমরা করে নিতাম। দুপুরে লাইট লাঞ্চ, এবং রাত্রিবেলায় ইন্ডিয়ান বুফে। ইন্ডিয়ান বুফের মধ্যে মূলত মুরগির মাংসটাই বেশি পাওয়া যায়, কেননা ওখানে অন্যান্য মাংস পাওয়া যায় অতি অবশ্যই, বাট ওটা অ্যাকচুয়ালি মেনুর মধ্যে রাখে না, যেহেতু রেগুলার জার্নির মধ্যে আমরা থাকি। এই হচ্ছে ব্যাপার। আর বেশ কিছু জিনিস আপনাদের আলাদা করে বলে দেবো কিভাবে নিতে হবে। তবে এই সংস্থার সাথে আমি গিয়ে অন্তত স্যাটিসফাইড, কেননা এরা সব দায়িত্ব নেয়, ভিসার দায়িত্ব থেকে শুরু করে প্রথম থেকে রেগুলার কন্ট্যাক্ট করে এই ব্যাপারটা করে। এখানে আমার কোনো প্রশংসাই যথেষ্ট নয় ওদের জন্য। তবে একটা ব্যাপার বলে দিই, আমারই বন্ধু এই মুহূর্তে পৃথিবীতেই নেই, সৌভিক বন্দ্যোপাধ্যায়, সে এবং তার বাবা একবার ইউরোপ প্ল্যান করেছিলেন, এবং তারা প্রায় 8 লাখ টাকা দিয়েছিলেন কোনটি সংস্থাকে। তারপরে সংস্থা হাওয়া হয়ে যায়। কাজেই আপনি কাকে ট্রাস্ট করবেন 15,000 20,000 টাকার জন্যে, সেটা কিন্তু আপনার ব্যাপার। আমার এই ব্যাপারে কোনো মতামত নেই, বা আমি এই ব্যাপারে খুব বেশি জানিও না। এটুকুই বললাম। এরপরে আমরা এগোই আস্তে আস্তে। প্রথমেই আসি যাত্রা প্রসঙ্গে। ইউরোপ যাত্রা শুরু হয় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা রাত 8:45-এ যাত্রা শুরু হলো আমাদের। আমরা গেলাম এমিরেটস ফ্লাইটে, মাঝে দুবাইয়ে নামলাম, সেখানে 2 ঘন্টা যাত্রা বিরোধী, কারণ টার্মিনাল চেঞ্জ হয়। তারপরে আবার এমিরেটসে আমরা গেলাম হচ্ছে লন্ডনে। 6টা বিমানবন্দর আছে, আমরা নামলাম কিন্তু
গ্যাটউইক বিমানবন্দরে, অর্থাৎ হিথ্রোতে নয়। আমরা গ্যাটউইক বিমানবন্দরে লন্ডনে যখন নামলাম তখন লন্ডনের সময় সকাল 7:20, আমাদের সময় কিন্তু তখন 12:20 মতো। তো এখন যাত্রা পথে যে কমফর্টটা এমিরেটস দিয়েছিল সেটা আমরা সব সময় স্বীকার করি এবং তাদের সার্ভিসের প্রশংসা করছি, এইটুকু এই ক্ষেত্রে বলার। সকাল 7:20 গ্যাটউইক বিমানবন্দরে নেমেছিলাম। গ্যাটউইক বিমানবন্দরে নামার পর সেখানে ইমিগ্রেশন আলাদা করে করতে হলো, কেননা আমরা ইংল্যান্ডে যখন ঢুকছি ইংল্যান্ডের ভিসাও আলাদা, ইংল্যান্ডে আলাদা করে ইমিগ্রেশন করে আমরা বেরোলাম গ্যাটউইক বিমানবন্দর থেকে। এবং গ্যাটউইক বিমানবন্দর থেকে সেখানে আমাদের বাস রেডি ছিল, বিরাট বড় বাস, লাক্সুরিয়াস, সম্ভবত মার্সিডিজ বেঞ্জের। সেই বাসে করে আমরা গ্যাটউইক বিমানবন্দর শহর থেকে একটু দূরে, আমরা সেখান থেকে রওনা হলাম শহরের দিকে। এবং লন্ডন শহরের ভেতরে যখন ঢুকলাম কিছুক্ষণ বাদেই চোখে পড়লো সেই বিরাট লন্ডন আই। সেই লন্ডন আইয়ের ওপরে চড়ে পুরো লন্ডন শহর দেখা যায়। এটা অনেকটা খুব স্লো নাগরদোলার মতো। তো গেলাম লন্ডন আইয়ে। এবার লন্ডন আইয়ে সকাল কাটিয়ে তারপরে লাঞ্চের পর যেটা হলো সেটা হলো আমাদের টেমস নদীর ওপরে আমরা রিভার ক্রুজ করলাম, অর্থাৎ টেমস নদী দিয়ে আমরা ক্রুজে করে লন্ডন শহরটা, নদীর দুধার লন্ডনের বিভিন্ন স্থাপত্য আছে সেগুলো দেখলাম। এটুকুই মোটামুটি। সেখান থেকে আমরা চলে এলাম হোটেল অ্যাট্রিয়াম হিথ্রোর কাছে একটি 5 স্টার হোটেল, এবং ওটা বেস্ট হোটেল আমরা এখনো অবধি যতটা পেয়েছি। সেই হোটেলের ছবিও দিলাম আপনাদের কাছে, এবং ভেতরের অ্যারেঞ্জমেন্ট সত্যি চমৎকার আয়োজন ছিল। এই আমাদের প্রথম দিন যেদিন আমরা দেখতে শুরু করলাম, অর্থাৎ আমাদের ট্যুর শুরু হলো। দ্বিতীয় দিন অর্থাৎ পরদিন ছিল হচ্ছে লন্ডন সিটি ট্যুর বা লন্ডন শহর ভ্রমণ। প্রথমেই আমরা সকালে গেলাম বাকিংহাম প্যালেসে। বাকিংহাম প্যালেসে সেদিন কথা ছিল যে রক্ষী বদল হবে, সেটা দেখব ভেবেছিলাম, কিন্তু তুমুল বৃষ্টির জন্য সেটা ক্যান্সেল হলো। বাট বাকিংহাম প্যালেস আমরা প্রচণ্ডভাবে এনজয় করেছি, দুর্ধর্ষ। তার পাশেই হাইড পার্ক, সেটাও দেখলাম। সেখান থেকে আমরা চলে গেলাম হাউস অফ পার্লামেন্টের কাছে। হাউস অফ পার্লামেন্টের বাঁ দিকে হচ্ছে সেই বিরাট ঘড়ি বিগ বেন, এবং হাউস অফ পার্লামেন্টের জায়গাটা অত্যন্ত চমৎকার, বিভিন্ন স্থাপত্য আছে। তারপরে তার ঠিক ডান পাশে ওয়েস্টমিনস্টার অ্যাবে অর্থাৎ মঠ, একটি ওয়েস্টমিনস্টার মঠ, অসম্ভব ভালো সেখানকার কাজ। সেখান থেকে চলে গেলাম, দেখলাম পিকাডেলি সার্কাস। তারপরে চলে গেলাম ট্রাফালগার স্কোয়ার বিখ্যাত। ট্রাফালগার স্কোয়ার এখন বিশেষত বিভিন্ন আন্দোলনের জন্যে যথেষ্ট বিখ্যাত হয়েছে ট্রাফালগার স্কোয়ার। সেখান থেকে আমরা দেখতে গেলাম হচ্ছে টাওয়ার ব্রিজ। লন্ডন ব্রিজ এবং টাওয়ার ব্রিজ এক নয়, লন্ডন ব্রিজের ওপর দিয়ে আমাদের বাস গেছে। আমরা টাওয়ার ব্রিজের দেখলাম, টাওয়ার ব্রিজের দুদিকটা তুলেও দেওয়া যায়। তো টাওয়ার ব্রিজ দেখার পরে ওখান থেকে আমরা চলে এলাম যেটা হচ্ছে আরেক বিখ্যাত, সেটা হচ্ছে মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়াম বা মোম মিউজিয়াম। সেই মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়াম দেখলাম। সেটা দেখার পরে প্রচুর সময় লাগে কিন্তু ওয়াক্স মিউজিয়াম দেখতে। সেটা দেখার পরে, এটা আমাদের ট্যুরে ছিল না প্ল্যানে, তার খুব পাশেই 21B বেকার স্ট্রিট, যেটাকে বলা হয় শার্লক হোমসের ঠিকানা। অর্থাৎ স্যার আর্থার কোনান ডয়েল যখন লিখেছিলেন তখন শার্লক হোমসের ঠিকানাটা লিখেছিলেন 21B বেকার স্ট্রিট পাশেই। সেখানে এখন শার্লক হোমস মিউজিয়াম হয়েছে। তো সেটাও দেখা হলো আমাদের। এটা হচ্ছে দ্বিতীয় দিনের গল্প। তৃতীয় দিন অর্থাৎ এর পর দিন আমরা সকালবেলায় শহরতলি, মানে লন্ডন শহর থেকে বেশ দূর, সেখানে স্ট্যাটফোর্ড বলে একটি জায়গা আছে অ্যাভান নদীর পাশে। সেখানে শেক্সপিয়র জীবনের শেষ 19 বছর থেকেছিলেন, এবং শেক্সপিয়রের বাড়ি বা শেক্সপিয়র্স নিউ প্লেস বলে একটি বাড়ি আছে, এবং সেই বাড়ির আবার
বাগানে রবীন্দ্রনাথের মূর্তিও আছে, সেটা এনজয় করলাম। এবং শেক্সপিয়ারের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র আজও রাখা আছে। 400 বছর উনি মারা গেছেন, তা সত্ত্বেও ভীষণভাবে মেনটেইনড। এবং সেই স্টার্টফোর্ড শহরটা এবং সেই রাস্তাটা দেখার মতো। এরপরে ওখান থেকে রওনা হয়ে চলে এলাম অক্সফোর্ডে বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং সেই অক্সফোর্ডের বিভিন্ন পাড়া দেখার পরে সন্ধ্যায় আমরা চলে এলাম হারবিচ আন্তর্জাতিক বন্দর, যেখান থেকে আমরা স্টেনা লাইন ক্রুজে যাত্রা করলাম হল্যান্ডের হুক হারবারে। অর্থাৎ ওখানে এসে আবার আমাদের নতুন করে রওনা হতে হলো হচ্ছে হল্যান্ডের পথে। চতুর্থ দিন হুক বা হো বন্দর দিয়ে আমরা হল্যান্ডে প্রবেশ করলাম। সেখানে আমাদের ইমিগ্রেশন করাতে হলো, কেননা ইংল্যান্ডের আলাদা ভিসা হয় এবং এটা আমরা ইউরোপে ঢুকছি। বাকি ইউরোপের একটাই ভিসা, সেটা হচ্ছে সেনজেন ভিসা। সেখানে আমরা সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম কেউকেনহফ টিউলিপ বাগানে। আমাদের সৌভাগ্য, এই সময় আমরা প্রচুর টিউলিপ দেখতে পেয়েছি এবং সেই সময় টিউলিপ বাগান খোলা ছিল এবং সেই টিউলিপ বাগানে দেখলাম সারাটা সকাল কেটে গেল কেউকেনহফ টিউলিপ বাগানে। সেখান থেকে আমরা চলে এলাম অ্যামস্টারডাম সিটিতে। অ্যামস্টারডাম সিটি এমনি পায়ে হেঁটে দেখা যায়, কিন্তু অ্যামস্টারডাম সিটিটা মূলত খালে ভর্তি। সেই খালের মধ্যে দিয়ে গ্লাস টপ ফেরিতে আমরা পুরো আমস্টারডাম সিটি ট্যুর আমরা করলাম। এটা হচ্ছে চতুর্থ দিন। রাত্রে হল্যান্ডের রটারডামে আমরা ছিলাম। পরের দিন সকালবেলায় আমরা রটারডাম থেকে বেলজিয়ামের দিকে যাত্রা করলাম। আমরা পৌঁছলাম বেলজিয়ামের ব্রাসেলসে। সারাদিন ব্রাসেলস সিটি ট্যুর। প্রথমে পৌঁছলাম টাউন স্কোয়ারে, সেখানে ব্রাসেলস রাজপ্রাসাদ, ব্রাসেলস টাউন হল। তার একটু আগে দেখে এলাম অ্যাটোমিয়াম এবং ওখানকার বিখ্যাত একটি বাচ্চা ছেলে শুশু করছে, সেটা হচ্ছে মানকান পিস, অসাধারণ দেখতে। তো ব্রাসেলসে কাটলো দুপুর এবং ব্রাসেলসের বিখ্যাত একটি খাবার আমরা ওখানে খেলাম। খেয়ে আমরা ওখান থেকে রওনা হলাম প্যারিসের দিকে, অর্থাৎ ফ্রান্সে আমরা ঢুকব। এবং প্যারিসে ঢোকার পর যেটা আমরা করলাম সেটা হচ্ছে রাতের প্যারিস ভ্রমণ। এটা কিন্তু ঐচ্ছিক এবং আলাদা অর্থ ব্যয়, এবং এটা ওখানেই ঠিক করতে হয় এবং ওখানে 50 পাউন্ড, আমি পরে উল্লেখ করেছি, দিতে হয়। কি দেখা যায়? আইফেল টাওয়ারের আলোক প্রদর্শনী, অর্থাৎ 10টা, 11টা, 12টা এই 3টে সময় আইফেল টাওয়ার অসাধারণ একটা আলোর প্রদর্শনী হয়। আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে ওখানে আর্ক অফ ট্রায়াম্প আছে। দিনের বেলায় যেটাকে সাধারণ একটা সৌধ মনে হয়, কিন্তু যেটাকে আলোকোজ্জ্বল, যখন রাতের আর্ক অফ ট্রায়াম্প দেখার মতো। এছাড়া পুরো প্যারিস শহরটা রাত্রিবেলায় অসাধারণ। এবং এই প্রোগ্রামটা যারা করবেন তাদের কিন্তু হোটেলে ফিরতে মধ্যরাত পেরিয়ে যাবে, মনে হবে ব্যাপারটা একটু হেকটিক হয়ে যাচ্ছে, কিন্তু ছাড়বেন না, এটুকুই অনুরোধ। ষষ্ঠ দিন আমাদের ছিল প্যারিস সিটি ট্যুর। প্যারিস সিটি ট্যুরের মধ্যে যেটা দেখার সেটা হচ্ছে আলেকজান্ডার ব্রিজ, একটা সুন্দর ব্রিজ এটা। আর আর্ক অফ ট্রায়াম্প, যেটা আগের দিন রাত্রিবেলায় আলোকোজ্জ্বল দেখেছি, সেটা দেখলাম দিনের বেলায় একটি গেটের মতন বিরাট বড় সৌধ। প্লেস দে লা কনকর্ড, অপেরা গার্নিয়ার, লেজা ভ্যালি, এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের স্থাপত্য। এবং তারপরে আমরা সোজা চলে গেলাম লা মুজে দু লুভার বা লুভার মিউজিয়ামে। লুভার মিউজিয়াম পৃথিবীর অন্যতম বিখ্যাত মিউজিয়াম। এত ছবি এবং স্থাপত্য অন্য কোথাও নেই। এখানেই আছে বিখ্যাত মোনালিসা। শুধু মোনালিসা কেন, প্রচুর প্রচুর বিখ্যাত আর্টিস্টদের আঁকা এখানে আছে। আমার একজন শিল্পী বন্ধু আমাকে একদিন বলেছিল 7 দিন লেগেছিল তার লুভার মিউজিয়াম দেখতে। যাই হোক, লুভার মিউজিয়াম আমরা সময় পেয়েছিলাম যথেষ্ট, অন্তত 5 ঘন্টা। আইফেল টাওয়ার, তারপরে আইফেল টাওয়ারের সবচেয়ে বড় মজা হচ্ছে আইফেল টাওয়ারে লিফটে করে শীর্ষে চড়তে হয়, এবং এই যে শীর্ষে চড়ার পরে ওখান থেকে দেখা যায় পুরো প্যারিস শহরটা। ওটার ফিলিংস আলাদা। অত ওপরে চড়া তো মাঝে মধ্যে আমারই একটু ভয় করছিল। যাই হোক, পুরোটা সব মিলে অসাধারণ হচ্ছে আইফেল টাওয়ারের শীর্ষে চড়া। এটা ষষ্ঠ দিনের গল্প। সপ্তম দিনটা প্যারিস থেকে
আমাদের জার্নি ছিল সুইজারল্যান্ডের পথে 701 কিলোমিটার, এবং সারাটা রাস্তাই অসম্ভব সুন্দর সিনিক বিউটি। এটুকুই বলার, মাঝখানে নেমে লাঞ্চ করা বা মাঝখানে ব্রেক নেওয়া, কিন্তু সিনিক বিউটি এতটাই চমৎকার, এই দিনটা কিন্তু আমাদের মন কেড়ে নিয়েছিল। কাজেই এটা ভাববেন না যে এই দিন তো আমরা কিছু দেখলাম না, সেরকম কিছু নয়। যে সিনিক বিউটি বসে বসে দেখার মধ্যে এবং ছবি তোলার মধ্যে যে আনন্দ আছে, সেটা কিন্তু আমরা এই দিন পেয়েছি। অষ্টম দিন সুইজারল্যান্ডের মাউন্ট জংফ্রাউ। দেখুন, এটা আমি কোনোভাবে কিছুতেই বর্ণনা করতে পারবো না। সেই মাউন্ট জংফ্রাউয়ে আমরা যেভাবে গেছি, সে বিভিন্ন মাঝখানে ট্রেন আছে, অনেক কিছু আছে, আপনার গন্ডোলা আছে। এইভাবেই আমরা মাউন্ট জংফ্রাউয়ে উঠেছিলাম, এবং সেখানে একটি জায়গা আছে, সেটাকে স্ফিংস অবজারভেটরি বলা হয়, যেখানে প্রচুর হিন্দি সিনেমা শুটিং হয়েছে। এবং সব মিলে এই যে পুরো জার্নিটা কোনো রকমে আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। আপনারা ছবি দেখে কিছুটা আইডিয়া করতে পারেন, বাদবাকিটা করতে পারেন হচ্ছে ভিডিওগুলো দেখে। এটা অসাধারণ একটা আমাদের কাছে অভিজ্ঞতা। এবং আমরা তারপরে ফিরে এলাম ইন্টারলেকেন মানে হচ্ছে যেখানে আমরা ছিলাম সেই হোটেলের যে অঞ্চলটা সেটা, এবং হোটেলটা অসম্ভব সুন্দর। সেখান থেকে পুরো আল্পস দেখা যায়, বরফে ঢাকা আল্পস, বরফ পড়ছে আমরা পেয়েছি। এই সব মিলে ব্যাপারটা অত্যন্ত চমৎকার। পরের দিনে সকালবেলায় আমরা গেলাম হচ্ছে মাউন্ট টিটলিস। অসাধারণ একটি জায়গা, এখানে শুটিং হয়েছিল দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের। অসম্ভব চারিদিকে বরফ আর বরফ আর বরফ পড়ছে, তার মাঝখানে আমরা মানে এক বিরাট নাচানাচি। সেই মাউন্ট টিটলিসের কথা এক কথায় বলা যাবে না। সেখান থেকে আমরা চলে এলাম লুসার্ন হচ্ছে আরেকটি শহর, সেখানে দেখলাম বিখ্যাত চ্যাপেল ব্রিজ, এবং সুইস ব্যাংকের যে হেডকোয়ার্টার, যে আমরা সুইস ব্যাংক বলি, তার হেডকোয়ার্টার, সেটা দেখলাম সাধারণই। সেখান থেকে আমরা এলাম হচ্ছে লায়ন মনুমেন্টে লুসার্নের। এটাও অসম্ভব ভালো একটি সিংহ সব জায়গায়, এটা আহত সিংহের প্রতিমূর্তি, যেটা আমরা অন্য কোথাও দেখিনি। সেখান থেকে চলে এলাম রাইন ফলসটাও অসম্ভব ভালো, ইউরোপের নাকি সবচেয়ে বড় ফলস, খুব সুন্দর। এটা দেখে সেদিনের মতন পালা সাঙ্গ হলো। এর পরের দিন আমরা গেলাম ভাদুস শহর হচ্ছে ইউরোপের একটা খুব ছোট দেশ, তার নাম হচ্ছে লিচটেনস্টেইন। নামটা খুব উচ্চারণ করতে কষ্ট হয়। সেখানে আমরা গেলাম প্রথমে, সেখানে দেখলাম বেশ কিছু জায়গা, এবং এইখানে পৃথিবীর একমাত্র ডিরেক্ট ডেমোক্রেসি আছে। সেখানে সেন্ট ক্যাথিড্রাল চার্চ আছে, অত্যন্ত সুন্দর, সেটাও দেখার। সেখান থেকে আমরা সোজা ঢুকে গেলাম জার্মানিতে গিয়ে প্রথমে দেখলাম নিমফেনবার্গ প্যালেস, সেটা হচ্ছে জার্মানিতে। সেটা দেখার পর আমরা চলে এলাম মিউনিক শহরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মিউনিকে অলিম্পিক হয়েছিল, সেই অলিম্পিক ভিলেজ এবং অলিম্পিক সংক্রান্ত যে জায়গাটা, এবং মিউনিক শহর। এটা হচ্ছে আমাদের এদিনের মতন আমাদের পালাসাঙ্গ। আজ আমাদের ভ্রমণ শুরু হলো অস্ট্রিয়ার সালজবার্গ শহর দিয়ে। সালজবার্গ শহরে মিরাবেল প্রাসাদ, মোজার্ট, বিখ্যাত সঙ্গীতজ্ঞ মোজার্টের জন্মস্থান, লাভলক ব্রিজ এবং অন্যান্য বেশ কিছু স্থানীয় স্থাপত্য দিয়ে। সেখান থেকে আমরা বিকেলবেলায় চলে এলাম ইন্সবুর্গ শহরে, সেটাও অস্ট্রিয়ায়। সেখানে দেখলাম আমরা গোল্ডেন রুফ, এবং ওই অঞ্চলটা অসম্ভব সুন্দর স্থাপত্যে ভরা, সেই অঞ্চলটা দেখলাম। এবং সেখান থেকে আমরা মারিয়া থারেসা স্ট্রাসে বা পথ দিয়ে আমরা ফিরলাম হোটেলে। আজ দ্বাদশ দিন, সকালবেলায় আমরা গেলাম হচ্ছে সরোভস্কি ক্রিস্টাল মিউজিয়াম। অস্ট্রিয়া সরোভস্কি ক্রিস্টাল মিউজিয়াম পৃথিবী বিখ্যাত, এবং সেখানে বিভিন্ন ক্রিস্টালের জিনিস আছে, প্রদর্শনী আছে। সেখান থেকে আপনি কিনতেও পারেন আপনার কোনো গয়না, যেরকম খুশি। সেখান থেকে আমরা গেলাম হচ্ছে বিকেলে চলে এলাম ভেনিস, অর্থাৎ ইতালির ভেনিস শহরে। ভেনিসে ওখানে গন্ডোলা মানে বড় গন্ডোলাতে আমরা চলে এলাম ভেনিসের মূল যে জায়গাটা, অর্থাৎ সেন্ট মার্কস ব্যাসিলিকা অঞ্চলে।
সেখানে আমরা দেখলাম সেন্ট মার্কস ব্যাসিলিকা, ডোজের প্রাসাদ বা পালাজো ডুকেলে যেটাকে বলা হয়, এবং সেন্ট মার্কস ক্যাম্পানাইল এবং ব্রিজ অফ সিস বা দীর্ঘশ্বাসের সেতু। ওখানে ছোট ছোট গন্ডোলায় চড়ার আমাদের প্ল্যান ছিল, কিন্তু সেদিন উত্তাল ছিল সমুদ্র, এবং সমুদ্রের জল যেহেতু পুরো ভেনিস শহরের ভেতরের খালগুলোর ওপরে তার বিরাট প্রভাব আছে, এবং সেই জন্যে সেদিন কোনো ছোট গন্ডোলাগুলো চলেনি, অর্থাৎ আমাদের সেই পুরনো দিনের গানগুলো গাওয়া হয়নি গন্ডোলায় চড়ে। কিন্তু ভেনিস উই হ্যাভ এনজয়েড আ লট। ত্রয়োদশ দিন আমাদের জার্নি ছিল পিসা শহরে। আমরা প্রথমে গেলাম স্কোয়ার অফ মিরাকল। সেখানে পিসার হেলানো টাওয়ার এবং অন্যান্য আরও দুটি অসম্ভব ভালো চার্চ এবং অন্যান্য ভালো স্থাপত্য আছে। সেই পিসা শহর থেকে আমরা এলাম হচ্ছে ফ্লোরেন্সে আসার পরে ফ্লোরেন্সে আমরা দেখলাম হচ্ছে ডুওমো এবং গেটস অফ প্যারাডাইস। তারপরে দেখলাম আমরা ব্যাসিলিকা দ্য সান্তা ক্রুজে। সব মিলে দ্য এন্টায়ার ডে যদি আপনি ভাবেন, সেটা হচ্ছে অসম্ভব একটি সুন্দর দিন। এবং পিসার হেলানো টাওয়ার নিয়ে প্রচুর ছবি। আবার বলছি, আপনারা যদি আমার ভিডিওগুলো পরপর দেখেন, পরপর আসছে, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গার সৌন্দর্য কতটা। আর চতুর্দশ দিন বা শেষ দিন, আজ আমাদের গন্তব্য রোমে আমরা প্রথমে গেলাম হচ্ছে কলোসিয়াম দেখতে। কলোসিয়াম সেই প্রাচীন সময় 15শো শতাব্দীতে সেই সময়কার বিভিন্ন লড়াইয়ের ক্ষেত্র, দুর্ধর্ষ ওটা এখনও আছে, সম্ভব ভালো মেনটেন করেছে ওরা। আমরা কলোসিয়াম দেখার পর চলে গেলাম ভ্যাটিকান সিটিতে, অর্থাৎ পোপের দেশে। ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ, সেখানে সেন্ট পিটার্স ব্যাসিলিকা সেটা দেখলাম, যেটা আমরা টিভিতে দেখি, বিশেষত 25শে ডিসেম্বর পোপ প্রার্থনা শুরু করছেন, সেটা দেখলাম। তারপরে আমরা চলে গেলাম ত্রেভি ফাউন্টেনের কাছে বা ত্রেভি ফোয়ারা। এইটা ছিল চতুর্দশ দিন বা শেষ দিনের শেষ আমাদের দ্রষ্টব্য জায়গা। এবার ফেরার পালা। পরদিন সকালবেলায় ব্রেকফাস্ট করে বাসে আমরা এলাম হচ্ছে রোমের ফ্লোরেন্টিনো এয়ারপোর্ট থেকে, এবং ফ্লোরেন্টিনো এয়ারপোর্ট থেকে দুপুর 2:30 যাত্রা হলো দুবাইয়ের দিকে, 7 ঘন্টার যাত্রা। দুবাইয়ে 2 ঘন্টার যাত্রা বিরতি, এবং দুবাই থেকে কলকাতা 4 ঘন্টা। পরদিন সকাল 8টায় কলকাতায় নামা। প্রসঙ্গে শুধু একটা কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে এই সময় গ্রুপ থেকে আলাদা হয়ে আমস্টারডাম হয়ে চলে এসেছিলাম স্কটল্যান্ডের গ্লাসগোতে, এবং সেখানেই ছিলাম। কিন্তু জার্নিটা মোটামুটি এভাবেই ডিজাইন করা, এই অবধি আপনাদের জানালাম। এবার সোজাসুজি আসি খরচ প্রসঙ্গে। মধ্যবিত্তের খরচ কত? প্রথমেই বলি, এটা দুটো পার্টে বিভক্ত। একটা পার্ট হচ্ছে ইন্ডিয়ান পার্ট, একটা পার্ট হচ্ছে ইউরোপিয়ান পার্ট। ইন্ডিয়ান পার্টে যে খরচগুলো সেগুলো হচ্ছে এখান থেকে বুকিং, তারপরে হচ্ছে ভিসা ইত্যাদি। সেখানে ওরা 1,40,000 প্লাস 5% জিএসটি, মানে 1,47,000 টাকা নিয়েছে আমাদের থেকে। এবং ইউরোপিয়ান পার্টে 2,195 ইউরো, অর্থাৎ 2,195 ইউরো নিয়েছে। আমরা 92 টাকা করে রেট পেয়েছিলাম, কাজে আমাদের দিতে হয়েছে 2,01,940 টাকা প্লাস 5% জিএসটি, অর্থাৎ 10,097 প্লাস 5% টিসিএস, অর্থাৎ 10,601। এই টিসিএসটা ফেরত পাওয়া যায়। অর্থাৎ আমরা এর আগে 1,47,000-এর সাথে দিলাম যে ইউরোপিয়ান পার্টের জন্যে 2,22,639 টাকা। এছাড়া আরেকটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে অপশনাল পার্ট। অপশনাল পার্ট মানে মুখে যদিও বলুক, যতই বলুক না কেন যে এই পার্টটা আপনারা না নিলেও পারেন, কিন্তু রিয়ালিটি যেটা সেটা হচ্ছে আপনি লন্ডন ব্রিজে উঠবেন না, মাউন্ট জংফ্রাওয়ে রাইড করবেন না, এটা তো হয় না। এখানে 250 ইউরো, অর্থাৎ আমরা 92 টাকা করে পেয়েছিলাম প্লাস 5% জিএসটি, 5% টিসিএস। ওখানে আমাকে দিতে হয়েছে 25,357 টাকা। আর এইটা তার মধ্যে যে টিসিএস পার্টটা বলছি, টিসিএস
পার্টটা ওরা সার্টিফিকেট দিয়ে দেয়, অর্থাৎ আপনি ফেরত পাবেন। মানে আপনাকে টোটাল ওদের দিতে হলো, মানে আমাকে যেটা দিতে হলো 3,94,966 টাকা। তারপরে যদি ইনকাম ট্যাক্স রিটার্ন আমি পাই তাহলে সেটা এসে দাঁড়াবে 3,83,187 টাকা। কিন্তু এখানে আরেকটাও কথা আছে, যাদের বয়স 60-এর ঊর্ধ্বে তাদের কিন্তু অ্যাডিশনাল ইন্স্যুরেন্স একটা কস্ট আছে। 60 অবধি যে কস্ট আছে সেটা এই প্যাকেজের মধ্যে, তার বাইরে যেটা হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল প্রায় 7,500 টাকা, অর্থাৎ 7,500 টাকা আমাকে এক্সট্রা দিতে হয়েছে। এবার আসি অ্যাডিশনাল আনঅ্যাভয়েডেবল কস্ট। এই কথাটা আমি উল্লেখ করছি, যেটা কেউই করবে না, তা সত্ত্বেও বলি। যেমন ইভিনিং ইন প্যারিস, যে আমরা সন্ধ্যাবেলা ইভিনিংয়ে ঘুরেছি, সেখানে 50 ইউরো পার হেড আপনাকে দিতে হয়েছে, এবং সেটা দিতে হবে কিন্তু ইউরোতেই দিতে হবে এবং ক্যাশে, যার জন্য আপনাকে ইউরো ক্যারি করতে হবে, যেটা ইন্ডিয়ান মূল্যমানে এসে দাঁড়াচ্ছে 4,600 টাকা। তাতে আপনি রাতের প্যারিসটা দেখবেন। আর একটা জায়গা বলে রাখি, ওখানে কিন্তু যেখানে সেখানে টয়লেট করার সুবিধা নেই। ওখানে টয়লেট সবগুলোই পেড টয়লেট অলমোস্ট। সেখানে আপনার 20 ইউরো, আমি অন্তত দিয়েছি প্রায় 20 ইউরো, যেটা ভারতীয় টাকায় 1,840 টাকা। দিস ইজ ফর পেড টয়লেট। তার জন্য কয়েন রাখতে হয়, ইউরো কয়েন না রাখলে, কারণ কয়েন পুশ করে ঢুকতে হবে। আরেকটা কথা হচ্ছে, কফি খাওয়ার নেশা সবারই আছে। 4 থেকে 4.5 ইউরো, কোথাও 5 ইউরো হচ্ছে 1 কাপ কফির দাম। এই কফি আমি অন্তত 10 কাপ খেয়েছি, তাতে 40 ইউরো গেছে, ভারতীয় টাকায় 920 টাকা। কাজেই যদি আপনি টোটাল হিসেব করেন তাহলে আপনার পার হেড খরচ হবে 4 লক্ষ টাকা। এটাই হচ্ছে টোটাল কস্ট। এরপরে যদি আপনি জিনিস কেনেন, যেমন মেমেন্টো আমরাও কিনেছি, যেমন সুইজারল্যান্ডে গিয়ে ঘড়ি কিনেছি, যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, বিভিন্ন রকমের জিনিস খুব কিনতে ইচ্ছে করে, সেগুলো কিনেছি। যেমন আমরা খুব ভালো এক ধরনের কোট পেয়েছি, সেটা কিনেছি। তো এই যে খরচা সেটা আলাদা। মোটামুটি ওরা যেটা, আমার যেটা সাজেশন সেটা হচ্ছে টোটাল 400 ইউরো আপনি সঙ্গে নিয়ে নেবেন এবং 50 পাউন্ড নিয়ে নেবেন ম্যাক্সিমাম নিয়ে, কারণ ইংল্যান্ডটা হচ্ছে 50 পাউন্ডের, আর 400 ইউরোতে মানে একজন মধ্যবিত্তের খরচ হয়ে যাবে। এবার আপনি আমাকে 400 ইউরো যখন আমি বলছি, তার মানে প্রায় 40,000 টাকা, আর 50 পাউন্ড মানে 5,000 টাকা, আরও প্রায় 50,000 টাকা আপনার কিন্তু লাগবে। এছাড়া যেটা লাগে, যে জায়গাটা লাগে, সেটা হচ্ছে টেলিফোনের একটা খরচা আছে। আমি এখানে বলেও দিয়েছি, জিওর ক্ষেত্রে এটা 1,102 টাকা। কিন্তু জিও সবসময় সব জায়গায়, আপনি যদি খুব ভালো টেলিফোনের ব্যাপারটা না জানেন তাহলে একটু অসুবিধা হবে। আর ওরা দেয় একটা, মানে ওদের ওখান থেকে কেনা যায়, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কার্ড। ম্যাট্রিক্সের কার্ডটা 2,300 টাকা লাগে। সেটা আমি নিয়েছিলাম ম্যাট্রিক্সের কার্ডটা, আমার স্ত্রী কাবেরী নিয়েছিল হচ্ছে জিওর। এই আমরা দুজনে মিলে আমাদের ব্যাপারটা মিটে গেছে। এবার একটা প্রশ্ন করতে পারেন যে ট্যুর অপারেটর কোম্পানি আমাদের কী কী দেয়। প্রথম জিনিস তারা দেবে যেটা, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন ইন 4 স্টার ডিলাক্স ক্যাটাগরি হোটেলস। তারা দেবে ব্রেকফাস্ট, লাইট লাঞ্চ এবং বুফে ইন্ডিয়ান ডিনার। 3 নম্বর হচ্ছে কমফোর্টেবল বাস অ্যাকোমোডেশন, বাসের তুলনা নেই, দুর্ধর্ষ বাস। এবং তারা ভিসার সব রকম দায়িত্ব নেবে। এবং ভিসা আমরা এত সহজে পেয়েছি ভাবতেই পারিনি। আমাদের গেছি, আঙুলের ছাপ দিতে হয়েছে, চলে এসেছি। আধ ঘন্টা 40 মিনিট, কখনো 1 ঘন্টা ম্যাক্সিমাম। দুবার গেছি, একবার সেনজেন ভিসা, একবার ইংল্যান্ড ভিসার জন্য। আচ্ছা, এছাড়া যেটা দেয় সেটা হচ্ছে একটা জিনিস দেয়, সেটা কমপ্লিমেন্টারি ব্যাগ এবং ক্যাপ। আর সঙ্গে একজন ভারতীয় ট্যুর ম্যানেজার, মানে বাঙালি ট্যুর ম্যানেজার, তিনি থাকেন, এবং ওখানে ফরেনার গাইডও থাকে। এছাড়া ওরাই এয়ার ফেয়ার প্রোভাইড করবে এবং ওরাই বুক করবে এয়ার টিকিট। এছাড়া অন্যান্য যত জায়গায় আপনি ঘুরছেন, প্রত্যেকটা জায়গায় এন্ট্রি ফি আছে, সেগুলো হচ্ছে এগুলোর মধ্যে ইনক্লুডেড। আরেকটা জায়গায় যেটা আছে সেটা হচ্ছে আপনি বিভিন্ন রকমের খুচরো ঝামেলায় পড়তে পারেন, এবং খুচরো অসুবিধায় পড়তে পারেন, ঝামেলা বলবো না, অসুবিধায় পড়তে পারেন। সেক্ষেত্রে হসপিটালিটি এরা আমাদের অন্তত টপ এক্সটেন্টে দিয়েছে। এবং আরেকটা জায়গা লাস্টে দেবে, সেটা হচ্ছে একটা ফর্ম দেবে। সেই ফর্মটা হচ্ছে আপনি যাতে ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ক্লেম করতে পারেন আন্ডার সেকশন 26AS, সেইটা অতি অবশ্যই ওরা দিয়ে দেবে। ভুলে গেলেও আপনারা অবশ্যই নেবেন, এটা হচ্ছে ওদের দায়িত্ব। এবার যে কথাটা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
কোন কোন জিনিস নিতে ভুলবেন না। একদম জামা কাপড় এবং জুতো ওরা কিন্তু গাইড করে দেয়, ট্যুর অপারেটর প্রথমেই আপনি যাওয়ার অন্তত 7 দিন আগে একটা ছোট্ট মিটিং করে সেখানে সুন্দর করে গাইড করে দেয়, সেটা অবশ্যই ওরা ওদের কথা মতো অনুযায়ী নেবেন। টেলিফোন কানেকশান যেন আপনার অতি অবশ্যই থাকে, কারণ কোথাও যদি আপনি হারিয়ে যান তখন কিন্তু টেলিফোন খুব জরুরি। জিওর ক্ষেত্রে 1102 টাকা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2300 টাকা কমপক্ষে এটা লাগে। এবার বলি হচ্ছে, আমি যেরকম স্মোকার ছিলাম, স্মোকার যারা আছেন তারা আপনাদের স্টক নিয়ে নেবেন, ওখানে কিন্তু দাম কম কিন্তু পাওয়া খুব মুশকিল। এবার ওষুধের ক্ষেত্রে যা ওষুধ আপনি রেগুলার খান সেটা অতি অবশ্যই নেবেন, আর ফার্স্ট এড কিছু নিয়ে নিতে পারেন, সেটা ব্যাপার না কোনো। এছাড়া নেবেন হচ্ছে স্টক নেবেন হচ্ছে রেডিমেড কফি এবং টি, তার স্যাশে নিয়ে নেবেন, ওখানে গরম জল পাবেন, ওখানে খেয়ে নেবেন। আরেকটা জায়গা বলি, সেটা হচ্ছে টমেটো ক্যাচআপ। বিশেষ করে লাঞ্চের সময় আপনাকে যখন বার্গার বা ওই ধরনের জিনিস দেওয়া হয় সেক্ষেত্রে টমেটো ক্যাচআপ পাওয়া যায় না, ভাল লাগে না খেতে। তো টমেটো ক্যাচআপ কিন্তু ওখানে কিনতে হয় এবং তার দাম মনে করুন 1 ইউরো বা 1 পাউন্ড, অর্থাৎ 92 টাকা বা 100 টাকা যদি আপনার টমেটো ক্যাচআপের দাম হয়, তার চেয়ে বরঞ্চ অন্তত 10টা টমেটো ক্যাচআপ নিয়ে যাওয়া ভালো। অতি অবশ্যই একটা টয়লেট মাগ নেবেন, এটা আমি ডিটেলে বলছি না, তার কারণ ওখানে সব মোছামুছির ব্যাপার, খুব ঝামেলা। নেক্সট আসছি, একটা আপনার স্যুটকেসটা যেন ওয়েল বিল্ট হয়, কারণ ওরা যেভাবে স্যুটকেসটাকে হ্যান্ডেল করে সেই সময় খুব ভালো স্যুটকেস না হলে কিন্তু সেটা পাতলা স্যুটকেস হলে ফেটে যেতে পারে। কাপড়ের স্যুটকেস যদি মোটা কাপড়ের স্যুটকেস হয় সবচেয়ে ভালো, এবং সেই স্যুটকেসের মধ্যে কোনো এমটি স্পেস রাখবেন না, অর্থাৎ স্যুটকেসটা একটু খালি তাহলে কিন্তু স্যুটকেসে 12টা বাজার সম্ভাবনা যথেষ্ট। সব ইলেকট্রনিক আইটেম মানে আপনার চার্জার, আপনার পাওয়ার ব্যাঙ্ক, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, এগুলো সব হ্যান্ডব্যাগে নেবেন, কিন্তু কোনো বটল আইটেম সেটা দেবেন হচ্ছে লাগেজে। এমনকি আপনার শেভিং ফোম বা সেন্ট বা যাই হোক না কেন, সব বটল আইটেম যাবে হচ্ছে লাগেজে। আরেকটা এই জিনিস অতি অবশ্যই নেবেন, সেটা হচ্ছে ট্যুরে এটা ভীষণ কাজে দেয়, সেটা হচ্ছে লজেন্স বা টফি, বিভিন্ন বাদাম, এবং এর সাথে একটা খালি বোতল নেবেন জল ভরার জন্যে। কেননা ওখানে কিন্তু জল আপনি যদি আপনি মিনারেল ওয়াটার চান, তার মানে কোনো একটা ঝর্ণা, আলপসের কোন ঝর্ণার জল, সেখানে কত কী মিনারেল আছে এগুলো সব লেখা থেকে দরকার হয় না। আপনার দরকার ড্রিঙ্কিং ওয়াটার সব কটা হোটেলে পাওয়া যায়, কাজে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য কিন্তু একটা খালি বোতল সবসময় জরুরি, নাহলে আপনাকে আবার একটা ওই জলের বোতল কিনতে হবে, এবং জলের বোতল কিন্তু ওখানে যথেষ্ট কস্টলি, সেই জন্য বললাম। আর লজেন্স, টফি এবং বাদাম আমি সবসময় নিতে বলি একটাই কারণে, সেটা হচ্ছে ওখানে যখন আপনি জার্নি করছেন তখন আপনি কিন্তু ইউ উইল গেট বোর্ড, এবং তখন আপনার দেখবেন পায়ে ক্র্যাম্প হতে পারে। এই ক্র্যাম্পটাকে অ্যাভয়েড করার জন্য লজেন্স, টফি এবং নাটস খুব জরুরি। তাহলে পুরোটা শোনার পর আপনার কি মনে হচ্ছে, এটা কি মধ্যবিত্তের নাগালের মধ্যে নয়? আজকে খুব ভালো করে একটা জিনিস ভেবে দেখুন, বিশেষত যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই 4 লাখ টাকা একবার ইউরোপ ভ্রমণের জন্য ব্যয় করা হয়তো খুব বেশি নয়, এবং আপনি 10টা দেশ আপনি ঘুরছেন। আমি যদিও গ্রুপ ট্যুর থেকে বেরিয়ে গিয়ে পরে আবার স্কটল্যান্ডে গিয়েছিলাম, সেটা আলাদা কথা, কিন্তু আপনি 10টা দেশ আপনি ট্রাভেল করছেন, এবং যে জিনিসগুলো আপনি ইতিহাসে পড়েছেন সেই জিনিসগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আপনার একটা কথা মনে হতেই পারে যে আমি কি সব দেখিয়েছি, না দেখাইনি। আমি সব জায়গাগুলো, আমি হেডলাইনগুলো দিয়েছি, কিন্তু আমি এই জন্যই দেইনি, প্রত্যেকটা ছবি দিলে প্রথম কথা ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে, দ্বিতীয় জায়গা হচ্ছে আমি প্রত্যেক দিনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। যদি যারা আপনারা চাইবেন যে এই ভিডিওটা দেখতে, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমারটা মনিটাইজ চ্যানেল নয়, কিন্তু এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশনটা যাবে, এবং একটু কষ্ট করে দেখবেন প্রত্যেকটা দিনের আমাদের বেড়ানো, সেই জায়গাটা কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করবে যে আপনি বেড়াতে যাবেন কি যাবেন না। বেড়াতে যাওয়া আপনার ব্যাপার, যারা বেড়াতে ভালোবাসেন তারা প্রত্যেক ডিটেল দেখবেন, তাও কিন্তু সব ডিটেল আমি দিতে পারিনি। প্রচুর জায়গা আছে যেখানে মনে হয়েছে যে এখানে আরেকটু দিলে ভালো হতো,
অনেক জায়গা হয়েছে তাড়াহুড়োর জন্য মিস করে গেছি, কিন্তু সব মিলে কিন্তু ইউরোপ ট্রিপটা অসাধারণ, অসম্ভব ভালো। এত ভালো ট্রিপ বোধ হয় অন্যান্য জায়গায় আপনি পাবেন না। আর ভারতীয় হিসেবে আপনি অতি অবশ্যই গর্ববোধ করবেন যে এই মুহূর্তে ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছে একটার পর একটা ভারতীয় গ্রুপ, এবং কিছু কিছু সমস্যা তো অতি অবশ্যই আপনারা ফেস করবেন বা করেছেন, সেগুলো আমি আগেই উল্লেখ করেছি। তো সব মিলে ভেবে ফেলুন একবার ইউরোপ ভ্রমণের কথা। নমস্কার, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার ইউরোপের ভিডিওগুলো দেখবেন, দেখে আপনি সিদ্ধান্ত নিন যে যাবেন কি যাবেন না। রাখছি, ভালো থাকবেন।